হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আজকে 14ই আগস্ট 2025। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রতিদিনের মতো ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল এবং ডেলি নিউজের অ্যানালিসিস করব। সঙ্গে তোমাদের সাথে থাকবে ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো এমসিকিউ, যেগুলো অবজেক্টিভ টাইপের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে হেল্পফুল করবে। এছাড়া আমাদের সামনে যে আপকামিং মিসলেনিয়াস এক্সামিনেশন হবে, মিসলেনিয়াস এক্সামিনেশনেও কিন্তু যে আমাদের জিএস পেপারটা থাকে, সেই জিএস পেপারেও কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন্স করা হয় উইথ রেসপেক্ট টু দ্য কারেন্ট অ্যাফেয়ার্স বা রেলিভেন্ট স্ট্যাটিক পোর্শনের সঙ্গে পেয়ার আপ করে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনকে পিক করা হয়। তাই প্রত্যেক দিন আমি বলবো, যে কটা দিন এই পরীক্ষা বাকি আছে সে কটা দিন অন্তত এই সিরিজটা আমি 20 থেকে 25 মিনিটসের মধ্যে, ম্যাক্সিমাম 30 মিনিটসের মধ্যে র্যাপ আপ করার ট্রাই করি, যাতে একদম কম সময়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কভার আপ করতে পারো। তোমরা সবাই হয়তো আমাকে চেনো, আমি হৈমন্তিকা দাস, বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত রয়েছি। এর পাশাপাশি তোমাদেরকে আমার সাইট থেকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করি। তাই দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। জাস্ট আজকের অ্যানালিসিস শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো, অনেকে অলরেডি যুক্ত হয়েছো, যারা মিসলেনিয়াস এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছ। মিসলেনিয়াস এক্সামিনেশনের মেন্স পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। তারা যদি চাও মক টেস্ট সলভ করার জন্য, তাহলে তোমরা এনরোল করতে পারো, আমার সাথে যুক্ত থাকতে পারো। এবং 6টা টোটাল ফুল লেন্থ মক হবে। অলরেডি ইংলিশের মক হয়ে গেছে, সেই কোয়েশ্চেন পেপারও তোমরা চাইলে আবার আমাকে লিখে জানাতে পারো যদি তোমরা এখন এনরোল করো। আজকে 14 আগস্ট বেঙ্গলি মক টেস্ট চলছে, তো তোমরা যদি মনে করো যে নিজেদের খাতা লিখে আমাকে দেখাবে, আমার থেকে ইমপ্রুভমেন্ট চাইবে, ইনপুট চাইবে, দেন ইউ ক্যান জয়েন দ্য ব্যাচ। তো এর সঙ্গে সঙ্গে বেশ কিছু যে ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়ালস, যেগুলো গ্রামার সেকশনস থাকে, বাংলা গ্রামার সেকশনস বা ইংলিশ গ্রামার সেকশন, সেটার জন্য আমি নোট প্রোভাইড করে দেবো, যাতে তোমরা একদম কম সময়ে সেটার প্রিপারেশন নিতে চাও। এছাড়া জুমে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস তোমরা পাবে, মিসলেনিয়াস মেন্স টার্গেটেড, যেখানে রাইটিং স্কিলস থাকবে, সাজেশনস থাকবে এবং ডিসকাশন করে দেবো যে হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ম্যানেজ দিস ক্রুশিয়াল 3 weeks টু ইমপ্রুভ ইউর স্কোর ইন দ্য মিসলেনিয়াস মেন্স পেপার। জাস্ট আমি কয়েকটা পেপার দেখাতে চাই, এগুলো আমার স্টুডেন্টদের লেখা, তারা এভাবে লেখে এবং আমি সেগুলোকে চেক করে দিই। তা এই চেকিংটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ দেখো, এই যে জায়গাটা, এটাকে অনেকভাবে লেখা যায়, কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে কি করে রিপ্রেজেন্ট করা হয়, দিস ইজ দ্য থিং। বা সেই স্টুডেন্টই কিন্তু লেখার সময় হয়তো কিছু গ্রামারে মিস্টেক করেছে, সেই গ্রামারগুলো আমরা এক্স্যাক্টলি কোথা থেকে পড়তে পারি বা কিভাবে আরও সুন্দর ওয়েতে লিখতে পারি, এই কপিটাও তোমরা দেখো। এটা একটা স্টুডেন্টেরই কপি, আমার স্টুডেন্টের কপি। তারা কিন্তু বেশ কিছু জায়গায় ভুল করেছে, বাট এই লেখাটা ইনডিড ইট ইজ ভেরি গুড। হ্যান্ডরাইটিং থেকে শুরু করো বা বাকি জায়গাগুলো কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা জায়গা হাউ টু প্রেজেন্ট এ কপি ইন এ ভেরি ওয়ান্ডারফুল ওয়ে। তো সেই জায়গাটা আমি নিজেও এই স্টুডেন্টকে আর কি লিখেছিলাম যে তোমার যদি রাইটিং এরকম লেভেলে আসে, তাহলে কিন্তু তোমরা আউট অফ 150 প্রায় 110-এর মতো স্কোর করতে পারবে এবং ভেরি মানে হাই মানে এক্সপেকটেশন কি তোমার স্কোর কিন্তু এরকম ওয়েল স্ট্রাকচার্ড লিখলে খুব ভালো হয়। তোমরা যারা এখনও মনে করছো যে তোমরা মিসলেনিয়াসের প্রিলিমস ক্লিয়ার করেছো, অনেক কষ্ট লাগে এই ধরনের পরীক্ষাগুলোর, কম্পিটিটিভ এক্সামিনেশন যেটা এত দিন পর পাবলিশড হয়েছে, তার মেন্স এক্সামিনেশন দিতে চাইছো এবং উইথ 100% ইউর ডেডিকেশন অ্যান্ড ডিভোশন দিতে চাও, তাহলে তোমরা আমার এই মক টেস্ট জয়েন করতে পারো বা এই মিসলেনিয়াস গাইডেন্স প্রোগ্রামে অ্যাটাচড হতে পারো। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে আমাকে মেসেজ করে জানিও, দিস ইজ মাই মেল আইডি, এবং এই মেল আইডিতে তোমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার জানাতে ভুলো না। তাহলে এরপর আমরা জাস্ট চলে যাব টু দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস, দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার, যেখানে আজকে দুটো নিউজকে কভার করা হয়েছে। ফার্স্ট নিউজ ইজ রিলেটেড টু দ্য ইউনাইটেড স্টেট আমেরিকার যে ট্রেড, তার রেসপেক্টে গভর্নমেন্টের কী কী স্ট্যান্ডস, অ্যান্ড সেকেন্ড নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফরেস্ট রাইট। প্রথমত লেটস ট্রাই টু অ্যানালাইজ দ্য ফার্স্ট নিউজ, যেখানে কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট কিন্তু যেহেতু ইউনাইটেড স্টেটের তরফ থেকে অ্যাডিশনাল অ্যান্টি রেসিপ্রোকাল ট্যারিফ ডিউটি আপ টু 50% ইম্পোজ করা হয়েছে, নাও টু বুস্ট the export, Indian government is actually trying to provide some kind of incentives to the worst heat affected sectors, like most যেটা ট্যারিফ হিট হয়েছে এই ইউনাইটেড স্টেটের
50% ট্যারিফে, সেটা হচ্ছে টেক্সটাইল এবং কেমিক্যাল সেক্টর। এছাড়া এমএসএমই সেক্টরকে রিভাইভালের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু ক্রেডিট গ্যারান্টি স্কিম, স্পিডি ক্লিয়ারেন্সকে অ্যাপ্রুভ করেছে এবং এক্সপোর্ট ইনসেন্টিভ দেবে টু দ্য কনসার্ন সেক্টর। নাও আমরা যদি এই জায়গাটা দেখি যে আমরা ব্রেসিং ফর ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টকে কীভাবে আমরা মিনিমাইজ করতে পারি, সেখানে আমাদের তাহলে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন কোর জোনে এই এফেক্টটা সিভিয়ার ফর্মে আসবে। সেই জায়গায় দেখতে গেলে আমরা দেখব টেক্সটাইল, অর্গানিক কেমিক্যালস এবং মেশিনারি। অ্যাপার্ট ফ্রম দিস আমরা যদি দেখি এমএসএমই এক্সপোর্টারদের জন্য গভর্নমেন্ট স্পিডি ক্লিয়ারেন্স দিয়েছে, এক্সপোর্ট ক্রেডিট অ্যাক্সেস দিয়েছে এবং ক্রেডিট গ্যারান্টি স্কিমকে প্রমোট করেছে, যাতে এমএসএমই সেক্টর কিন্তু এই যে ওয়ার্স্ট যে ইম্প্যাক্ট অফ দ্য ট্যারিফ সেটা থেকে কিছুটা হলেও নিজেদেরকে সার্ভাইভ করতে পারে। নাও আমরা যদি একবার দেখে নিই যে এই পুরো জায়গাটায় যে ইউনাইটেড স্টেট এবং ইন্ডিয়ার যে এন্টায়ার ট্যারিফ সেটার কি এক্স্যাক্ট ফিগার দাঁড়াচ্ছে, তাহলে সেই জায়গা থেকে তাহলে সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে দেখব, প্রায় আমরা যদি 2024-এর ডেটা নিই, তাহলে ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভের ডেটা নিই, তাহলে কিন্তু যে অ্যামাউন্ট অফ এক্সপোর্ট হয় ইউনাইটেড স্টেটে দ্বারা কোথায় ইন্ডিয়ান মার্কেটে, সেটা কিন্তু প্রায় 3.46 লাখ করোড়, এবং তার মধ্যে মেনলি ইউএস এক্সপোর্ট টু ইন্ডিয়া যদি আমরা ধরে নিই, তাহলে তার মধ্যে মেজর চাঙ্ক আছে ক্রুড অয়েল, পেট্রোলিয়াম, কোল, ডায়মন্ড, এয়ারক্রাফটের বা স্পেস ক্রাফটের বিভিন্ন পার্টস। নাও ইন্ডিয়া যে জিনিসগুলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে এক্সপোর্ট করে, তার মধ্যে তার রাফলি ফিগার হচ্ছে প্রায় 7 লাখ ক্রোড় বা 7 লক্ষ কোটি টাকা, এবং তার মধ্যে কিন্তু মেনলি এক্সপোর্টেড আইটেম কিন্তু ফার্মাসিউটিক্যালস, টেলিকম ডিভাইসেস, জুয়েলারি, পেট্রোলিয়াম অ্যান্ড ক্লোথিংস। সো এই জায়গাটা একটু আইডিয়া রাখা ভালো। মেনলি ইন্ডিয়া কিন্তু কী কী কেনে? ক্রুড অয়েল, পেট্রোলিয়াম এবং এয়ারক্রাফটের পার্টস কেনে। অন দি আদার হ্যান্ড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কী করে? পেট্রোলিয়াম জাত যে প্রোডাক্ট, পেট্রোলিয়াম গুডস, ফার্মাসিউটিক্যালস এবং জুয়েলারি এবং ক্লথিং কিন্তু ইন্ডিয়া থেকে পারচেস করে। এরপর এই যে অ্যাডিশনাল ট্যারিফ ইম্পোজ হলো, তাহলে তার ইমপ্লিকেশন ইন্ডিয়া কীভাবে কোন কোন সেক্টরে মেনলি দেখবে? মোট প্রথম অ্যান্ড দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ দ্য অয়েল ইম্পোর্ট। মেনলি ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে কিন্তু ইন্ডিয়ার যে এনার্জি রিকোয়ারমেন্ট দ্যাট ইজ বিং ফুলফিলড বাই দ্য ক্রুড অয়েল পারচেস ইম্পোর্টিং ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, অ্যান্ড 88% যে ইন্ডিয়ার ক্রুড অয়েল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ইম্পোর্টের মাধ্যমেই আসে, এবং তার প্রায় সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু আছে রাশিয়া থেকে। বাট এই যে রাশিয়ার সাথে ইন্ডিয়ার যে এই অয়েল পারচেস, সেটাই কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রিজন ফর দ্য ইউএস গভর্নমেন্ট টু ইম্পোজ দ্য ট্যারিফ। নাও ইন্ডিয়ার যে অ্যাফোর্ডেবল এনার্জির যে মিট করার যে ক্রাইটেরিয়া, এই ডিম্যান্ডকে ফুলফিল করার যে নিড বা এই জিওপলিটিক্যাল সিচুয়েশনকে ব্যালেন্স করার নিড, সেটাও কিন্তু দেখতে হবে আপকামিং ফিউচারে হাউ ইন্ডিয়া উইল ট্যাকেল দো সিনারিও। নাও আমরা যদি দেখি ওয়ার্স্ট হিট সেক্টর যেগুলো আছে এক্সপোর্টের রেসপেক্টে, সেখানে আমরা অবভিয়াসলি দেখব জেমস অ্যান্ড জুয়েলারি, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল, যেগুলো ইন্ডিয়া থেকে ইউএসএতে রপ্তানি হতো, সেই সেক্টরগুলোই কিন্তু মোস্টলি ডিফিকাল্টি ফেস করবে। এছাড়া অ্যাডিশনাল ট্যারিফ কিন্তু 65% রাফলি ইন্ডিয়ার এক্সপোর্টকে অ্যাফেক্ট করবে, এবং তার মধ্যে কিন্তু টেক্সটাইল, জেমস, ফুটওয়্যার, কেমিক্যাল এবং মেশিনারি আইটেমসও পড়বে। এছাড়া আরেকটা আমরা জিনিস দেখতে পারি, প্রেশার আসবে ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথের ওপর এবং জব মার্কেটের ওপর। ইকোনমিক্সটা প্রেডিক্ট করেছে যে এই ট্যারিফের ফলে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে, এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অলরেডি ফোরকাস্ট করেছে যে তাদের যে প্রিভিয়াস ফোরকাস্ট বা প্রেডিকশন ছিল যে ইন্ডিয়া এবছর 2025-2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে 6.7% তার ইকোনমিক গ্রোথ হবে, সেটা কিন্তু কমে 6.5%-এ নামিয়ে দিয়েছে। এছাড়া অ্যানালিস্টরা ওয়ার্ন করেছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে দেয়ার মে বি এ চান্স অফ হিউজ জব লস উইথ রেসপেক্ট টু দ্য ফিল্ড এক্সপোর্ট লিঙ্কড ইন্ডাস্ট্রিতে, যাতে কিন্তু যারা কিন্তু সিভিয়ারলি রিলাই করে ইউএস মার্কেট এর ওপর তাদের সেল বা প্রফিটের জন্য। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট। নাও মুভিং টু দ্য নেক্সট পার্ট, আমরা যদি পরের কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই, দেখা যাবে ছত্তিশগড়ের যে রেকর্ডস আছে ল্যান্ড রেকর্ড, সেখানে থাউজেন্ডস অফ ফরেস্ট রাইটস কিন্তু ফরেস্ট ডুয়েলার্সরা তাদের ফরেস্ট রাইটকে লস করেছে বা ভ্যানিশ হয়ে গেছে। এই রিলেটেড আমরা যদি দেখি সেভারাল ইন্ডিভিজুয়াল
ফরেস্ট যে রাইট যারা এনজয় করতো সেটা অ্যাটলিস্ট 3 ডিস্ট্রিক্ট অফ দ্য ছত্তিশগড় থেকে দেখা গেছে সেটা ডিসঅ্যাপিয়ার করেছে, অর্থাৎ অনেক মানুষ কিন্তু তাদের যে বনভূমির ওপর রাইট, ফরেস্ট রাইট, সেটাকে লুজ করেছে। এই রিলেটেড আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গাকে পড়ার দরকার আছে, সেই জায়গাটা হচ্ছে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006। হোয়াট ইজ দ্য পার্টিকুলার অ্যাক্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য পার্টিকুলার পারপাস টু এনাক্ট দ্যাট পার্টিকুলার অ্যাক্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফরেস্ট রাইট অ্যাক্ট ইজ ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট যদি আমরা কম্পোনেন্ট দেখি সেটা হচ্ছে IFR বা ইন্ডিভিজুয়াল ফরেস্ট রাইট। ইন্ডিভিজুয়াল ফরেস্ট রাইট কী হয়, ইন্ডিয়াতে ওনারশিপ দেয়। ওনারশিপ কাদের দেয়, পার্টিকুলারলি দুটো কমিউনিটিকে। ফার্স্ট অফ অল যারা শিডিউল ট্রাইবস, ফরেস্ট ডুয়েলিং, মানে দেখা যায় ডিকেটস আফটার ডিকেটস এই শিডিউল ট্রাইবস কমিউনিটিটা ফরেস্টে বসবাস করছে, তাদেরকে ল্যান্ড ওনারশিপ দেয়। এছাড়া OTFD যাকে বলা হয় আদার ট্র্যাডিশনাল ফরেস্ট ডুয়েলার্স, যারা কিন্তু বনভূমির মানে জমির ওপর কিন্তু তারা কাল্টিভেট করে আপ টু 4 হেক্টরস ল্যান্ডের ওপর তাদের কিন্তু ফরেস্ট রাইট দেওয়া হয়। এই রাইট কিন্তু অলসো ইনক্লুডেড কি রাইট টু ইউজ অ্যান্ড ম্যানেজ দ্য মাইনর ফরেস্ট প্রডিউস, গ্রেজিং এরিয়াস এবং অ্যাক্সেস টু দ্য ওয়াটার বডি। দ্য FRA এইমস টু রেকগনাইজ, যেটা কি অ্যাড্রেস করতে চায় যে হিস্টোরিক্যাল ইনজাস্টিস তাদের সাথে হয়েছে, অনেক সময় দেখা যায় তাদেরকে বনভূমি থেকে উৎখাত করা হয়েছে, তাই তাদের এই যে হিস্টোরিক্যাল ইনজাস্টিস তাদের সাথে হয়েছে সেটাকে রিকভার করা এবং ফরেস্টকে যাতে সাস্টেনেবল ওয়েতে ম্যানেজ করা যায়, তাই জন্য ইন্ডিভিজুয়াল ফরেস্ট রাইট দেওয়া হয় আন্ডার দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট। নাও এই যদি আমরা পার্টিকুলারলি ফরেস্ট রাইট অ্যাক্টের প্রভিশন দেখে নিই, তাহলে মেনলি এটা কিন্তু ফরেস্ট রাইটকে ভেস্ট করে কাদেরকে, ফরেস্ট ল্যান্ডকে, যারা কিন্তু ফরেস্ট ডুয়েলিং শিডিউল ট্রাইবস, এবং OTFD বা ফুল ফর্ম হচ্ছে আদার ট্র্যাডিশনাল ফরেস্ট ডুয়েলার্স, যারা ফরেস্টে জেনারেশন আফটার জেনারেশন রিসাইড করে। মেনলি ফরেস্ট রাইট ক্যান অলসো বি ক্লেমড বাই এনি মেম্বার অফ দ্য কমিউনিটি হু হ্যাজ ফর অ্যাটলিস্ট 3 জেনারেশন, অর্থাৎ 3টে জেনারেশন। আমরা যদি প্রায়র টু 2005 আগে 3 জেনারেশন ফরেস্টে আছে, তারা কিন্তু ফরেস্ট রাইটের ওপর নিজেদের ক্লেম দেখাতে পারে এবং প্রাইমারিলি তাদেরকে কিন্তু ফরেস্টে রেসিডেন্ট হতে হবে, তারা ফরেস্টের ভেতরে থাকে, এটা তাদের ক্রাইটেরিয়া থাকতে পারে, এবং তারা বোনাফাইড অর্থাৎ উইদাউট এনি ম্যাল ইন্টেনশন তারা কিন্তু ফরেস্টের যে ফরেস্টহুড বা আমরা যদি দেখি কাঠ বা ফরেস্টের যে সমস্ত ইম্পর্টেন্ট থিংস তারা কিন্তু সেটা লাইভলিহুড অপরচুনিটি বা তাদের নিডের জন্য ইউজ করে, সেক্ষেত্রেই কিন্তু তাদের ফরেস্ট রাইট দেওয়া হয়। তাহলে মেনলি এই নামটা মনে রেখো যে FDST এবং OTFD রাই কিন্তু এই ফরেস্ট রাইট পাওয়ার মানে কোয়ালিফাই করে, এবং এটা কিন্তু মেনলি আমাদের লাইভলিহুড অপরচুনিটিকে বাড়ায়, ফরেস্টকে আমরা সাস্টেনেবল ওয়েতে ম্যানেজ করতে পারি এবং ফুড সিকিউরিটিকেও আমরা এনশিওর করতে পারি। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন অফ দ্য আর্টিকেল, দেখো এই পোর্শনটায় আমাদের বেশ কিছু আপডেটস আছে উইথ রেসপেক্ট টু দ্য ওয়ার্ল্ড নিউজ। প্রথমত জয়শঙ্কর আমাদের কান্ট্রির যে ডিফেন্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনি কিন্তু ভিজিট করেছেন মস্কো। মস্কো ইজ আ সিটি ইন দ্য কান্ট্রি রাশিয়া। তাহলে রাশিয়াতে কিন্তু ইন্ডিয়া ভিজিট করেছে। ইন্ডিয়া এমন অবস্থা যেখানে ইন্ডিয়া কিন্তু ইউএসের যে এক্সট্রা 50% ট্যারিফের ভুক্তভোগী, সেই অবস্থায় ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু ইনক্রিজ ইটস রিলেশনশিপ উইথ দ্য কাউন্টার পার্ট ভেরি ক্রুশিয়াল ফ্রেন্ড, যেটি হচ্ছে রাশিয়া। তো এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া ইজ অন দ্য ট্র্যাক টু ইন্টেন্সিফাই এনগেজমেন্ট উইথ দ্য রাশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দ্য চায়না ইন দ্য কামিং ডেজ, যাতে কিন্তু ইউনাইটেড স্টেটকে বাইপাস করার একটা আমাদের জায়গা থাকে। এছাড়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যে ফরেন মিনিস্টার্স মিটিং হয় চায়নাতে, সেখানেও কিন্তু জয়শঙ্কর ফরেন ডিগনিটারিজদের সাথে মিট করে। হাউ ইন্ডিয়া উইল রিশেপ ইটস ইকুয়েশন উইথ দ্য রাশিয়া এবং চায়না, সেই জায়গায় এনগেজমেন্ট নিয়ে কথাবার্তা হয়, এবং মোস্ট প্রবাবলি আমাদের কান্ট্রিতে নেক্সট ইয়ার রাশিয়ার তরফ থেকে তার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের ভারতবর্ষে আসবে এবং অ্যানুয়াল সামিটকে হোস্ট করবে। নাও ফার্দার ডেভেলপমেন্ট ইন্ডিয়া চায়না রিলেশনশিপ এবং ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ নিয়ে কী হয়, লেটস সি ইন দ্য কামিং ডেজ। পরের আমরা আর্টিকেলে চলে যাব, 2 soldiers killed along the line of control। ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু বাকি ডিস্ট্রিক্ট নিয়ে আর আমাদের বাকি ডিটেলস নিয়ে আমাদের পড়তে হবে না, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য লাইন অফ কন্ট্রোল অ্যান্ড উই হ্যাভ অলসো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চায়নার সাথে ইন্ডিয়ার বাউন্ডারি, অন দি আদার হ্যান্ড লাইন অফ কন্ট্রোল কি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের বাউন্ডারি। লাইন অফ
কন্ট্রোলের জায়গায় আমরা যদি দেখি, মেনলি আমরা যদি পাকিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার দেখি তাহলে জম্মু কাশ্মীরের সাম পার্টস, এছাড়া আমরা যদি দেখি পাঞ্জাব, এছাড়া আমরা যদি দেখি রাজস্থান এবং গুজরাট কিন্তু বাউন্ডারি ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে। সেই জায়গায় কাশ্মীরের বারামুল্লা ডিস্ট্রিক্টে কিন্তু লাইন অফ কন্ট্রোলের কাছে 2 জন সোলজার মারা গেছে। ডিটেলস জানার দরকার নেই, বাট ইউ নিড টু হ্যাভ দ্য ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং দ্য লাইন অফ কন্ট্রোল। মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, সেটা হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে ট্র্যাক করছি, দেয়ার ইজ এ ইস্যু উইথ রেসপেক্ট টু দ্য স্ট্রিট ডগ রিলোকেশন ফ্রম দ্য স্ট্রিটস অফ দ্য দিল্লি। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রেসপেক্টে কিন্তু একটা ভার্ডিক্ট দেওয়া হয় এবং বর্তমানে সুপ্রিম কোর্ট একটা 3 জাজ বেঞ্চ গঠন করে যাতে কমিউনিটি ডগসদের ইস্যুকে অ্যাড্রেস করা যায়। তোমরা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটাকে মনে রাখবে যে আগস্ট 14 কিন্তু এই বেঞ্চ তৈরি করা হবে, 3 জাজ বেঞ্চ, এবং তাকে হেড করবেন জাস্টিস বিক্রম নাথ। এই জায়গাটা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, আনডকুমেন্টেড মাইগ্রেন্টস লিভিং ভায়া ইস্টার্ন বর্ডার ট্রিপলড ইন 2025। আমরা যদি ইন্ডিয়ার সাথে বর্ডার দেখি, বাংলাদেশের বর্ডার দেখি, আমরা যদি ইন্ডিয়ার সাথে মায়ানমার বর্ডার দেখি এবং ইন্ডিয়ার সাথে আমরা যদি চায়নার বর্ডার দেখি, দিস আর দ্য 3 কান্ট্রি যার সাথে কিন্তু ইস্টার্ন সাইডে ইন্ডিয়া কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। আমরা যদি এই ম্যাপটা দেখে নিই, দিস ইজ অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশের সাথে ডিরেক্টলি চায়না বর্ডার শেয়ার করে, এবং এই সাইডে আমরা যদি দেখি মায়ানমার, এবং ইন্টারনালি আমরা কিন্তু যদি দেখি তাহলে আমরা পাবো বাংলাদেশ, যেটার সাথে নর্থ ইস্টার্ন স্টেট ইনক্লুডিং আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল কিন্তু বাউন্ডারি শেয়ার করে। এবার আমরা যদি দেখি হু ইজ দ্য পার্টিকুলার পার্সোনাল, সেটা হবে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। দে আর মেনলি রেসপন্সিবল টু প্রোটেক্ট আওয়ার ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ পার্টিকুলারলি উইথ দ্য বাংলাদেশ। তো এই জায়গাটায় যদি আমরা দেখি যে গত 2025 সালে কিন্তু আনডকুমেন্টেড মাইগ্রেশন 3 গুণ বেড়ে গেছে, এমনটাই তথ্য আমাদের সামনে আসছে। বাকি ডিটেলস আর বলার দরকার নেই, বাট দেয়ার ইজ ওয়ান মেনশন কি একজন বিএসএফ অফিসিয়ালের যদি আমরা স্টেটমেন্ট দেখি তাহলে আমরা এখান থেকে একটা রিভাইজ করতে পারবো যে ইন্ডিয়া বাংলাদেশের এন্টায়ার যদি আমরা বাউন্ডারি দেখি সেটা কিন্তু ওয়ান অফ দ্য লংগেস্ট বাউন্ডারি, এবং তার লেন্থ হচ্ছে 4096, 4096 কিলোমিটার বাউন্ডারি ইন্ডিয়া এবং বাংলাদেশ নিজেদের মধ্যে শেয়ার করে। তাহলে এই ছিল পুরো অ্যানালিসিসটা আজকের পেপারের। এরপর আমরা জাস্ট একবার এডিটোরিয়াল পেজটা দেখে নেব। এডিটোরিয়াল পেজে যেখানে দেয়া আছে এড অ্যান্ড অ্যাডভাইস, এটা পড়ার দরকার নেই। দ্য সিডিং অফ দ্য একাডেমিক ফ্রিডম ইউনিভার্সিটি, এটা তোমরা রিড করতে পারো, তোমাদের জন্য টাস্ক দিলাম, নিজেদের মতো রিড করো। বাকি আর্টিকেলগুলো এটা পড়ার দরকার নেই। নাও try to understand and read this editorial that is limited gain. মেনলি আমরা গতকাল দেখেছিলাম আমাদের কান্ট্রির যে রিটেল ইনফ্লেশন সেটা কিন্তু লোয়েস্ট এবং 1.55%-এ নেমে এসছে। বাট ইন দিস এডিটোরিয়াল দেয়ার ইজ এ ক্রিটিক্যাল অ্যানালিসিস দ্যাট although the retail inflation has come down to 1.55%, which is severely low, but there should be a vigilance from the side of the Reserve Bank of India and the Government of India also, so that we can actually make it sustainable. তো এবার আমরা জাস্ট দেখবো যে ফ্রম হ্যাভিং টু ডিল উইথ দ্য ইনফ্লেশন লেভেল হায়ার দ্যান দ্য আরবিআইএস কমফর্ট ব্র্যান্ড, যেটা আমাদের 2-6%-এর কমফর্ট ব্র্যান্ড, সেই জায়গার মধ্যে আমাদের ইনফ্লেশনকে রাখা উচিত। তার মধ্যে আমরা যদি জুলাই মাসের রিটেল ইনফ্লেশন দেখি সেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট 1.55% এসছে, এবং রিটেল ইনফ্লেশন এত কম হওয়ার পেছনে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল রিজন পে করেছে কিন্তু ফুড ইনফ্লেশন। নাও এই ফুড ইনফ্লেশন কেন কমেছে? বিকজ দ্য সারপ্লাস প্রোডাকশন অফ দ্য ফুড, এবং তার মধ্যে মেনলি কন্ট্রিবিউশন আসছে কিন্তু ইমপ্রুভড সোয়িং, অর্থাৎ বীজ বপন ভালো হয়েছে, গুড মনসুন ছিল, ফেভারেবল বেস এফেক্ট ছিল, যেটা কিন্তু ইনফ্লেশনকে কার্ভ ডাউন করতে সাহায্য করেছে। বাট স্টিল দেয়ার ইজ সাম রিস্ক, স্পেশালি ইন্ডিয়া, যেখানে কিন্তু ডিসাইড করতে পারছে না ইন্ডিয়া কোথা থেকে এখন অয়েল ইম্পোর্ট করবে। রাশিয়ান অয়েলের ওপর ইন্ডিয়া হিউজলি ডিপেন্ডেন্ট, গালফ কান্ট্রি থেকে ইন্ডিয়া হিউজলি ডিপেন্ডেন্ট। অন দি আদার হ্যান্ড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিন্তু ইন্ডিয়ার ওপর কিন্তু 30% ট্যারিফ 50% ট্যারিফ ইম্পোজ করে রেখেছে। এই জায়গায় দাঁড়িয়ে আরবিআই কিন্তু এক্সপেক্ট করছে ইনফ্লেশনকে কন্ট্রোলে রাখার। এক মিনিট, হ্যাঁ, আরবিআই কিন্তু এক্সপেক্টেড করছে ইনফ্লেশন
মানে অলদো এখন 1.55% ইনফ্লেশন আছে, বাট স্টিল আরবিআই কিন্তু এক্সপেক্ট করছে জানুয়ারি 2026 থেকে হয়তো এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে এক্সট্রা ট্যারিফ সেটাকে কিন্তু তার এফেক্ট আমরা ইনফ্লেশন মার্কেটেও দেখতে পারবো, এবং 2026 জানুয়ারি অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার অফ দ্য 2026 থেকে কিন্তু ইনফ্লেশন আবার বাড়তে পারে। তাই ইন্ডিয়াকে কিন্তু এখন ফোকাস করতে হবে কি এই পারসিস্টেন্ট লো ইনফ্লেশন এবং লো গ্রোথ স্ট্যাগনেশনকে কন্ট্রোলে রাখা এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনকে ফার্দার বুস্ট করা, জিএসটি রেভিনিউ কালেকশনকে বাড়ানো, যাতে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিকে আমরা সচল রাখতে পারি এবং ইনফ্লেশনকে কম রাখতে পারি। বিকজ উই আর মুভিং থ্রু ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস। কেন? সেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমছে, গভর্নমেন্টের গ্রস ডিরেক্ট ট্যাক্স কালেকশন কমেছে, এছাড়া ইউপিআই ট্রানজাকশন, এইগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে দেয়ার ইজ এ ক্লিয়ার সাইন দ্যাট উই আর পাসিং থ্রু এ বায়ান্ট ইকোনমিক অ্যাক্টিভিটি। বায়ান্সি মানে কি? হুইচ ইজ ফ্লোটিং। ঠিক এই ধরনের যে এইটা দেখেই যে আমরা স্থির হয়ে যেতে পারবো তা সেটা it is not the thing or it is not the actual signal, rather we are flowing or we are moving through a floating ইকোনমিক অ্যাক্টিভিটি, যেখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এবং এই যে অ্যাডিশনাল 25% ট্যারিফ, সেটার রেসপেক্টে কিন্তু ইন্ডিয়ার গ্রোথ কিন্তু মেবি স্লো ডাউন হতে পারে বাই 0.2% অ্যাজ পার দ্য রেকমেন্ডেশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই উই নিড টু ফোকাস অন দ্য স্ট্রাকচারাল কোর ইস্যুস দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাম্পারিং দ্য ইনফ্লেশন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রিগারিং দ্য ইনফ্লেশন rather than enjoying this moment. So this is the context of the editorial which is written in this newspaper. Now লাস্ট আমরা চলে আসবো আজকের ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সে। হুইচ সিটি উইল হোস্ট দ্য 2025 G20 ট্রেড মিনিস্টার্স মিটিং? অ্যান্সার হবে অপশান বি, রিয়াদে কিন্তু 2025 G20 ট্রেড মিনিস্টার মিটিং কনক্লুড হবে, এবং রিয়াদ ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য সৌদি আরব। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া সাইন্ড অ্যান্ড memorandum of understanding with which country for cooperation in the renewable energy on 13th August 2025? Option D, Japan is the correct answer, এবং ইন্ডিয়া জাপান সাইন করেছে এই MOU যাতে কিন্তু সোলার এবং উইন্ড এনার্জি প্রজেক্টকে হেল্প করা যায়। পরের কোয়েশ্চেন, একটা ইন্ডিয়ান স্টেট যারা রিসেন্টলি অর্গানিক ফার্মিংকে প্রমোট করার জন্য হরিত ক্রান্তি মিশন লঞ্চ করেছে? অপশন বি, মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যাতে অর্গানিক ম্যানিওর, পেস্টিসাইড সমস্ত কিছু দিয়ে ফার্মারদের অর্গানিক ফার্মিংয়ের দিকে সেট ইনফ্লুয়েন্স করা যায় এবং চ্যানেলাইজ করা যায়। পরের কোয়েশ্চেন, হুইচ ইন্ডিয়ান এয়ারপোর্ট হ্যাজ রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট টু অ্যাচিভ দ্য নেট জিরো কার্বন এমিশন? অপশন ডি, কোচিন এয়ারপোর্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেটা প্রথম ফুললি অপারেটেড বাই সোলার পাওয়ার এবং সেটা কিন্তু নেট জিরো এমিশনকে অ্যাচিভ করছে। পরের কোয়েশ্চেন আমরা চলে আসবো, হুইচ কান্ট্রি হ্যাজ অফিসিয়ালি অ্যাডপ্টেড দ্য ওয়ার্ল্ড ফার্স্ট AI গভর্নেন্স ল? অপশন এ, সিঙ্গাপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং সিঙ্গাপুর রিসেন্টলি এনাক্ট করেছে এই ল যাতে সেফ এবং এথিক্যাল ইউজ অফ দ্য এআইকে আমরা প্রমোট করতে পারি। পরের কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি ওন দ্য 2025 এশিয়ান মেন্স হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি? অপশন বি, পাকিস্তান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাকিস্তান ডিফিট করেছে ইন্ডিয়াকে টু ফাইনালি ওন দ্য ম্যাচ। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল ড্রোন স্কুল কোথায় ইনঅগরেট করা হয়েছে? অপশন সি, মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ড্রোন পাইলট ট্রেনিংকে প্রমোট করার জন্য ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে এই ড্রোন ট্রেনিং স্কুল, ন্যাশনাল ড্রোন স্কুলকে ইনাগরেট করা হয়েছে। পরের কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি ওন দ্য 2025 ফিফা আন্ডার-20 উইমেন্স ওয়ার্ল্ড কাপ? অপশন এ, স্পেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং স্পেন এখানে কিন্তু ডিফিট করেছে ব্রাজিলকে, এবং সেকেন্ড কনজিকিউটিভ টাইমে স্পেন ওন দিস ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ। তাহলে এই ছিল আজকের পুরো অ্যানালিসিস। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আর একটা কথা, রিসেন্টলি কালকে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে। আমি পার্টিকুলারলি আমার নিজস্ব মতামত, যেহেতু এখানে ইডব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি এ এবং ওবিসি বি এর প্রপার ডিটেলস অ্যানালিসিস এবং ভ্যাকেন্সি রেসপেক্টে আছে, এবং দেয়ার ইজ এ মেনশন দ্যাট উইথ রিগার্ডিং টু দ্য টক অফ দ্য হাইকোর্ট, এখানে ফার্স্ট ইনিশিয়াল লাইনে আছে, আমি একটা সেপারেট ভিডিও করব। তাহলে আমার মনে হচ্ছে যে যেহেতু 2023 এবং 2024 একসাথে পেন্ডিং নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের বেরিয়েছে, খুব শীঘ্র হয়তো পুজোর আগেই WBCS 2024 এবং 2025 ভ্যাকেন্সি বা তার কি আপডেট এন্টায়ার নোটিফিকেশান কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। আই হ্যাভ পার্সোনালি টকড উইথ সাম অফ দ্য অফিসিয়ালস অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন। আমি যদি কোনো মানে পজিটিভ অ্যাসপেক্ট তাদের থেকে জানতে পারি, আমি তোমাদেরকে ভিডিও করে জানাবো। তোমরা যদি মনে করো আর হাতে আমরা খুব বেশি সময় পাবো না, ওয়ান্স দ্য নোটিফিকেশন ইজ পাবলিশড খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হয়ে যাবে, বিকজ ইট ইজ অলরেডি গেটিং ডিলেড
মানে মাল্টিপল টাইপস। তাই 2024-এর জন্য তোমরা যদি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা আমার যে ডেডিকেটেড মেন্টরশিপ ব্যাচ আছে জয়েন করো। আমি এখন আরেকটু মানে স্পিডি ওয়েতে তোমাদেরকে প্রিপারেশনটাকে চ্যানেলাইজ করার চেষ্টা করব, কারণ আমার মনে হচ্ছে জাস্ট আফটার দ্য পূজা WBCS 2024-এর কিন্তু পরীক্ষাটা হবে, খুব বেশি আর ডিলে হবে না। তো তোমরা যদি কেউ এনরোল করতে চাও WBCS ব্যাচে তাহলে তোমরা আমাকে মেল করে জানাতে পারো, দিস ইজ মাই মেল আইডি। এছাড়া আমরা আজকের ক্লাসের প্রথমে যেটা আলোচনা করলাম মিসলেনিয়াস পরীক্ষা নিয়েও তোমরা যদি মক টেস্ট দিতে চাও তাহলেও আমাকে মেল করে জানিও। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।